সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সাথে আছি নিপা। আমরা আগের সমাসের ভিডিওটায় প্রথম পর্বে আমরা 3টে সমাস সম্বন্ধে জেনেছি। তোমরা যারা এখনো ওই ভিডিওটা দেখোনি তারা ঝটপট ওই ভিডিওটা দেখে আসো, কারণ ওই ভিডিওটা তোমরা না দেখলে আজকে আমরা যেটা শেখাবো সেটা তুমি বুঝতে পারবে না। আজকে আমরা আর বাকি যে 4টে সমাস ছিল সেই 4টে সমাস সম্বন্ধে জানবো। তো চলো, আগের ক্লাসে আমরা যে 3টে সমাস জেনেছি সেই 3টে সমাস কি কি? একটা হচ্ছে অব্যয়ীভাব, 2 নাম্বার বহুব্রী, আর 3 নাম্বার হলো দ্বন্দ্ব সমাস। এবং সেখানে দেখেছি অব্যয়ীভাবে পূর্বপদের প্রাধান্য পেয়েছে, বহুব্রী সমাসে তৃতীয় পদের প্রাধান্য ছিল, আর দ্বন্দ্ব সমাসে উভয় পদের প্রাধান্য ছিল। আজকে আমরা যেটা পড়বো সেই বাকি যে 4টে সমাস সেটা হলো একটা তৎপুরুষ সমাস, একটা কর্মধারায়, একটা দ্বিগু আর একটা কুগতি প্রাদি। তো এই 4টে সমাসে একটা পদেরই প্রাধান্য থাকে এবং সেটা হলো পরপদ। এই 4টে সমাসেই পরপদের প্রাধান্য থাকে। আগের দিন আমরা উদাহরণের দ্বারা যেমন সমাসগুলো চিহ্নিত করেছি, আজকেও আমরা এক একটা উদাহরণের দ্বারা এক একটা সমাস চিহ্নিত করব। প্রথমে আসছে বিদ্যাহীন। বিদ্যাহীন কথাটার মধ্যে বিদ্যাটা হচ্ছে পূর্বপদ আর হীনটা হলো পরপদ। হীনটা যদি আমরা ব্যাস বাক্য করি তো ব্যাস বাক্য করলে হয় বিদ্যাহীন। ব্যাস বাক্য করলে কি হয়? বিদ্যাহীন। তো বিদ্যাহীন কথাটা কি বোঝাচ্ছে? বিদ্যার হীন এমন কিছু বোঝাচ্ছে কি? বিদ্যার হীন বললে তাহলে কি পূর্বপদে প্রাধান্য থাকছে? না, বিদ্যার হীন বলে কথাটা হয় না। অ্যাকচুয়ালি যে কথাটা হয় সেটা হলো বিদ্যার দ্বারা হীন, মানে যার বিদ্যা নেই তাকে বোঝাচ্ছে। বিদ্যাহীন মানে বিদ্যাহীন, বিদ্যার দ্বারা হীন। তাহলে এখানে পূর্বপদে প্রাধান্য থাকছে না, থাকছে কোনটা? পরপদে প্রাধান্য থাকছে, কারণ বিদ্যার দ্বারা হীন, যার বিদ্যা নেই, সেজন্য পরপদের প্রাধান্য থাকছে। আর এখানে লিখে রেখেছি দেখো, তৎপুরুষের এখানে নিচে লিখেছি পূর্বপদে বিভক্তি। পূর্বপদে যদি বিভক্তি থাকে তাহলে সেটা তৎপুরুষ সমাস হবে। তো এখানে বিদ্যাহীন এই কথাটা যখন আমরা ব্যাস বাক্য করছি তখন আসছে বিদ্যাহীন, বিদ্যার দ্বারা হীন। বিভক্তি কি কি আছে? কে, রে, হইতে, এইগুলো হলো বিভক্তি। তো এখানে আমরা কথাটা এই বিদ্যার সঙ্গে যুক্ত করছি, বিদ্যার দ্বারা, এই দ্বারা বিভক্তি যুক্ত করছি বলে এই বিদ্যাহীনটা হয়ে গেল তৎপুরুষ সমাস। আরেকটা উদাহরণ দিলে বোঝা যাবে। ব্যাঘ্র ভয়ম। ব্যাঘ্র ভয়মটা কি সমাস, কি করে বুঝবো? ব্যাঘ্র ভয়ম মানে কি? বাঘের ভয়, বাঘ ভয়, এরকম কিছু বোঝাচ্ছে? ব্যাঘ্রটা হলো পূর্বপদ আর ভয়মটা হচ্ছে পরপদ। তো বাঘ ভয় এই কথাটা এখানে বোঝাচ্ছে না ব্যাঘ্র ভয়ম মানে, সেজন্য ব্যাঘ্র পূর্বপদে প্রাধান্য থাকছে না। তাহলে কোন পদে প্রাধান্য থাকছে? বাঘ থেকে ভয়। ব্যাস বাক্য করলে হবে ব্যাঘ্রাত ভয়ম। ব্যাস বাক্য করলে কি হবে? ব্যাঘ্রাত ভয়ম, মানে বাঘ হইতে ভয়, বাঘ থেকে ভয়। বাঘ ভয় বলে হচ্ছে না, সেই জন্য বাঘ পূর্বপদে প্রাধান্য থাকছে না। তাহলে বাঘ হইতে ভয়, ভয়টাই হচ্ছে মেন, সেই জন্য ভয় পরপদে প্রাধান্যটা থাকছে। আর ব্যাঘ্রাত এখানে খণ্ডকটা আছে, তার মানে পঞ্চমী বিভক্তি, হইতে থেকেছে যেটা পঞ্চমী বিভক্তি সেটা যুক্ত হয়েছে, বাঘ হইতে ভয়, তাই ব্যাঘ্র ভয়ম হয়ে গেল তৎপুরুষ সমাস। তাহলে তৎপুরুষ সমাস হয়ে গেল। এবারে আবার একটা উদাহরণের দ্বারা সমাস চিহ্নিত করব। যেমন হচ্ছে পঞ্চবটি। পঞ্চবটি, তো এই পঞ্চবটিতে পঞ্চটা হচ্ছে পূর্বপদ আর বটিটা হলো পরপদ।
এখন পঞ্চবটিতে পঞ্চ মানে আমরা সবাই জানি 5, 5 সংখ্যাটাকে পঞ্চ বলা হয়। তো 5টা আম আর 5টা জাম মিলিয়ে কি পঞ্চবটি হয়? কখনোই না। পঞ্চবটি কখন হয়? 5টা বট মিলেই তবে পঞ্চবটি হয়, নিশ্চয়ই 5টা আম বা 5টা জাম মিলিয়ে পঞ্চবটি হয় না। সেজন্য পঞ্চবটি যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে আসে পঞ্চানাং বটানাং সমাহার। পঞ্চবটি যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে কি আসে? পঞ্চানাং বটানাং সমাহার। প্রথমেই একটা সংখ্যা রয়েছে, আর এখানে দেখো লিখে রেখেছি দ্বিগু বলে টিক চিহ্ন দিয়ে কি লিখে রেখেছি? সংখ্যা। তার মানে বোঝাই যাচ্ছে যে পঞ্চবটিটা হয়ে যাচ্ছে দ্বিগু সমাস। তাহলে যে সমাসে পূর্বপদে, যে সমাসের পূর্বপদে সংখ্যা থাকে, সংখ্যাবাচক বিশেষণ থাকে, সেই সমাসটা হয়ে যায় দ্বিগু সমাস। সেই জন্য পঞ্চবটি হয়ে গেল দ্বিগু সমাস। আর একটা উদাহরণ যদি দেই, ত্রিভুবনম। ত্রিভুবনম এই কথাটার মধ্যে ত্রি হচ্ছে পূর্বপদ আর ভুবনম হলো পরপদ, এবং আমরা এটা সবগুলোতেই দেখতে পাচ্ছি যে পূর্বপদের কোনো প্রাধান্য থাকছে না, পরপদের প্রাধান্য থাকছে। কারণ পঞ্চানাং বটানাং সমাহারও ছিল আগেরটায়, মানে 5খানা বটের সমাহার, সেই জন্য পূর্বপদে প্রাধান্য থাকছে না। তো এখানেও ঠিক সেম হবে। ত্রিভুবনম মানে কি? 3টে ভুবন, 3টে ভুবনের সমাহার কি ত্রিভুবন বলা হচ্ছে। এখানেও তো ত্রি হচ্ছে পূর্বপদ, তার প্রাধান্য থাকছে না, ভুবন যেটা পরপদ সেটারই প্রাধান্য পাচ্ছে। এটার ব্যাসবাক্য করলে হয় ত্রয়ানাং ভুবনানাং সমাহার। ত্রয়ানাং ভুবনানাং সমাহার, 3টি ভুবনের সমাহার। এখানেও একটা সংখ্যা রয়েছে, সেটা কি রয়েছে? ত্রি, মানে 3টে, সেই জন্য ত্রিভুবনও হয়ে গেল কি? দ্বিগু সমাস। দ্বিগু সমাসও হয়ে গেল। এবার পড়ে রয়েছে কি? কর্মধারয় আর কুগতি প্রাদি। তো আমরা যদি একটা উদাহরণ লিখি, মহারাজ। এর মধ্যে মহা মানে মহান, এটা হচ্ছে পূর্বপদ, আর রাজ মানে রাজা যেটা, সেটা হলো পরপদ। এবং মহারাজ যদি আমরা ব্যাসবাক্য করি, ব্যাসবাক্য করলে হবে মহান রাজা। তো মহারাজ এই কথাটার মধ্যে রাজাটা যে মহান সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, মহান যে রাজা সেই রাজাকে বলা হচ্ছে। সেই জন্য মহা মানে মহানের কথাটার কোনো প্রাধান্য নেই, পূর্বপদে প্রাধান্য নেই। আছে যে পদের প্রাধান্য সেটা হলো রাজা, মানে রাজার প্রাধান্য রয়েছে, পরপদে প্রাধান্য রয়েছে। আবার একটা জিনিস দেখো, এটা তৎপুরুষ সমাস হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ এই মহারাজ কথাটার সঙ্গে আমরা তৎপুরুষে কি পড়েছি? পূর্বপদে বিভক্তি থাকে। পূর্বপদে যখন বিভক্তি থাকে তখন তৎপুরুষ সমাস হয়। তো এই মহারাজ কথাটার সঙ্গে কি আমরা বিভক্তি লাগাতে পারছি? এই মহারাজ কথাটার সঙ্গে মহাকে রাজা, মহান দ্বারা রাজা, মহান হইতে রাজা, মহানের রাজা, এরকম তো কোনো কথাই হয় না। সেজন্য এই মহারাজ কথাটার সঙ্গে কোনো বিভক্তি যুক্ত করতে পারছি না। সেই জন্য এটা তৎপুরুষ সমাস নয়। এটা কোন ক্যাটাগরিতে পড়ছে? এটা কর্মধারয়। তাহলে মহান রাজ এই কথাটা, এই সমাসটা হবে কর্মধারয় সমাস। আর একটা উদাহরণ, সিংহাসনম। সিংহ হচ্ছে পূর্বপদ, আর আসন যেটা সেটা হলো পরপদ। সিংহাসনম, তো সিংহাসনম মানে কি সিংহের আসন বোঝায় নাকি শুধু আসনকে বোঝায়? এখন শুধু সিংহের আসন বোঝায় তাহলে পূর্বপদে প্রাধান্য থাকতো,
কিন্তু সিংহাসনম কথাটা তো সিংহের আসনকে বোঝায় না, শুধু আসনটাকে বোঝায়। সেই জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে আসনের প্রাধান্য অর্থাৎ পরপদের প্রাধান্যটাই থাকছে। আর সিংহাসনম যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে আসবে কি সিংহ চিহ্নিতম আসনম। সিংহাসনম তাহলে ব্যাস বাক্য করলে হবে সিংহ চিহ্নিতম আসনম। এটাও তৎপুরুষ সমাস নয়, কারণ আমরা এতে বিভক্তি লাগাতে পারবো না। সিংহাসনম, সিংহের আসন, সিংহকে আসন, সিংহ হইতে আসন, সিংহের দ্বারা আসন, এরকম কোনো কথাই হয় না। সেই জন্য সিংহাসনম কোনো তৎপুরুষ সমাস হবে না। সিংহাসনম হয়ে যাবে কর্মধারয় সমাস। কর্মধারায়ও হয়ে গেল, তাহলে তিনটে সমাস আমাদের হয়ে গেল, তৎপুরুষ, কর্মধারায়, দ্বিগু সমাস হয়ে গেল। এবার যেটা বাকি রয়েছে সেটা কি কুগতি প্রাদি। কুগতি প্রাদি, এখানে দেখো টিকচিহ্ন দিয়ে লিখে রেখেছি উপসর্গ। তার মানে যে সমাসে কু, কু অর্থাৎ নিন্দার্থক অর্থে ব্যবহৃত হয়, মানে খারাপ কোনো জিনিস বোঝাতে যে কু শব্দ আমরা ব্যবহার করি, কু থাকবে এবং পূর্ব পদে কু থাকবে, আবার পূর্ব পদে যদি উপসর্গ থাকে, প্র, পরা, অপনির, এই যেমন 20টা উপসর্গ আছে, এই 20টা উপসর্গের মধ্যে যদি কোনো একটা থাকে তবে সেটা এই কুগতি প্রাদি সমাসের অন্তর্ভুক্ত হবে। যেমন কদন্নম, একটা উদাহরণ কদন্নম। তো এই কদন্নম আমরা কি সমাস কি করে বুঝবো? প্রথমেই আসছে ক কথা আসছে, তো ক আসছে মানেই আমরা বুঝতে পারবো এখানে একটা খারাপ অর্থে বোঝাচ্ছে, ক আছে। আর কদন্নম যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে আসে কি কুৎসিতম অন্নম, আসে কুৎসিতম অন্নম, মানে অন্ন মানে ভাত, মানে যে ভাতটা খারাপ হয়ে গেছে সেটাকে বোঝাচ্ছে কুৎসিতম অন্নম। কদন্নমে ক আছে, পূর্ব পদে ক আছে এবং এটা ব্যাস বাক্য করলে হচ্ছে কুৎসিতম অন্নম, সেই জন্যে কদন্নম হয়ে যাবে কুগতি প্রাদি সমাসের অন্তর্ভুক্ত। আর একটা উদাহরণ প্রাচার্য। প্রাচার্য যদি ব্যাস বাক্য করি তাহলে হবে প্রগত আচার্য। আচার্য বা অধ্যাপক, যাকে আমরা মাস্টার মশাই বুঝি, যেটা যে মাস্টার মশাই আগে ছিল প্রগত, তো সেই আচার্যকে বোঝাচ্ছে প্রাচার্য। তো এখানে কি আছে পূর্ব পদে, প্রাটা হলো পূর্বপদ আর আচার্যটা হচ্ছে পরপদ। তো পূর্ব পদে প্র আছে, আমি বললাম প্র, পরা, অপনির, এই যে 20টা উপসর্গ থাকবে, পূর্ব পদে যদি উপসর্গ থাকে তাহলে সেটা হয়ে যাবে কুগতি প্রাদি সমাস। এখানে পরিষ্কার হচ্ছে প্র আছে, সেই জন্য প্রাচার্য হয়ে গেল কুগতি প্রাদি সমাস। এবং এই দুটো সমাসের, এই দুটো উদাহরণের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে পরপদে প্রাধান্য থাকছে। একটা ছিল কদন্নম মানে কুৎসিতম অন্নম, কুৎসিত অন্নকে বোঝাচ্ছে, অন্নটা খারাপ হয়ে গেছে সেটাকেই বোঝাচ্ছে, সেই জন্য অন্নটাই প্রাধান্য পাচ্ছে পরপদ। আর এখানে প্রগত আচার্য মানে যে আচার্য আগে ছিল সেই আচার্যকে বোঝাচ্ছে, এখানেও পরপদে প্রাধান্য থাকছে। তাই কদন্নম আর প্রাচার্য এটা হয়ে গেল কুগতি প্রাদি। হলে আজকে আমরা যে 4টে সমাস পড়লাম সেগুলো কি কি? একটা হলো যে সমাসে পূর্ব পদে বিভক্তি যুক্ত হয় সেটা তৎপুরুষ সমাস। 2 নাম্বার আসছে কি যে সমাসে পরপদে প্রাধান্য থাকে কিন্তু পূর্ব পদে কোনো বিভক্তি যুক্ত করা যায় না, সেটা হয়ে গেল কর্মধারয় সমাস। 3 নাম্বার আসছে যে সমাসের পূর্ব পদে সংখ্যাবাচক বিশেষণ থাকে সেটা হয়ে গেল দ্বিগু সমাস। এন্ড লাস্ট হচ্ছে এই সমাসের পূর্ব পদে কু এবং উপসর্গ যুক্ত থাকে সেই সমাসটা হয়ে গেল কুগতি প্রাদি সমাস।
তাহলে আগের ক্লাস আর আজকের ক্লাস মিলিয়ে আমি আশা করব তোমাদের সমাজ নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না। তোমরা এবার সমাজ পরীক্ষায় খুব ভালো নাম্বার তুলতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ।